পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের একটু থারি হচ্ছে আপনি ইংলিশে বলছেন, হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে কথা বলছেন? তখন তো এইসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি রেগে বাংলা ভাষা মানে কি সব ভাষার মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই উদ্বোধয় হলো 21 ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আরেক ধান্দাবাজি। তো এইসব ছাড়, জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সবকিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারি ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন, বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। আমার ভাই রক্তে রাঙানো জুলাই, তো আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে? কত মায়ের অশ্রুর সাথে জড়িত, তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। স্পষ্ট আপনার বিশ্লেষণ, আপনার মন্তব্য স্পষ্ট। আমি জনাব আবু আলম শহীদ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, একটা ভাষা সমৃদ্ধ হয় নানান ভাষা থেকে, সেখানে শব্দ আসে। আমরা ইংরেজি ভাষার কথা জানি, সেখানে অনেক শব্দ, বিদেশি শব্দ আছে। বাংলা ভাষা অনেক বিদেশি শব্দ আছে না? আমরা তো ছোটবেলা দেখেছি চেয়ার টেবিল, এখন চেয়ারে বাংলা কেদারা করতে গেলে তো তখন মুশকিল হয়ে যায়। কেদারা বললে তো বাংলাদেশের কোনো মানুষ এটা বুঝতে পারবে না। আর যে ইনকলাব যে স্লোগানটা, তো নতুন স্লোগান না। এই স্লোগান তো ভারতবর্ষে 100 বছর আগে এই স্লোগান ওকে ছিল, তাই না? তখন ইনকলাব বলা হতো, ব্রিটিশ রাজ থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্লোগানটা দিয়েছে। এবং বাংলাদেশ যে ভারতের কমিউনিস্ট পার্টি এই স্লোগানটাকে কয়েন করে এবং তারা অনেক এই স্লোগানটা দিয়েছে। তো আমি ইনকলাব বললো না, জিন্দাবাদ বললো না, অন্য কি বললো, কি স্লোগান দিল, কোন রাজনৈতিক দল কি স্লোগান দিল, এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে সেই রাজনৈতিক দলের শব্দ চয়ন বা তাদের ভাষা থেকে তারা দূরে সরে যাচ্ছেন, এরকমটা মনে করার কোনো কারণ নেই। তবে এটা সত্যি যে 24-এর যে অভ্যুত্থান এবং সেই সময়কালে এই স্লোগানগুলো মুহুর্মুহু উচ্চারিত হয়েছে। এবং সেই সময় কিন্তু আমরা এখন ভুলে গেছি যে সেই সময় আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা সেটাও অনেক উড়ানো হয়েছে, অনেকের হাতে সেই পতাকা ছিল। বহু লোকের হাতে একটাই পতাকা ছিল, স্বাধীন বাংলাদেশের পতাকা। এবং সেখানে আমাদের যে স্বাধীন বাংলাদেশ করার জন্য যে গান, গণসঙ্গীত এবং আমাদের যে মুক্তিযুদ্ধের গান, সেগুলো কিন্তু অনেকবার বাজানো হয়েছে। হ্যাঁ, এবং অনেকবার বাজানো হয়েছে। তা আমরা এখন যদি পর্যালোচনা করি, তাহলে হয়তো এখন দেখি যে স্লোগানগুলো বেশি উচ্চারিত হচ্ছে, গানগুলো বেশি উচ্চারিত হচ্ছে না। সেখানে আপনি একটা তফাৎ খুঁজে বের করার চেষ্টা করতেই পারেন। আমি ছিদ্র অন্বেষণ করতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই। আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছোটখাটো বিষয়ে রাজনৈতিক বিতর্ক করা যেতে পারে, বাট রাজনৈতিক বিতর্ক যেন রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যেন এমন জায়গায় না যায় যেখানে আমরা এখন চরিত্র হনন, ট্যাগিং এসব করতে যাব, সেই জায়গাটা যেন আমরা না যাই। জি, রাজনৈতিক বিতর্ক কিছু কিছু জায়গায় নতুন করে আবার উঠছে, এগুলো হয়তো পুরাতন বিতর্ক। এটি একটি কথা, আপনাদের মন্তব্য শুনলাম। আরেকটি হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে আসে যে জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন, এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অনইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে, এই বিষয়টি কেন? তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান, বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া, এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক? আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শাহরিয়ার কবির, ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চেন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত। একটা তো ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ। আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামী দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে? মানে আপনি দলের একজন সমর্থক বা দলের পক্ষে কাজ করেন হিসেবে? বলতেছি প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা এই জামাত ইসলাম, মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে
ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এরদোগান সাহেব এসে ফুল দেয়নি, দিছে কি সেটা কতখানির জন্য, সেটা ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে এই তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি। এরশাদ সাহেব তার 10 বছর কখনো 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি। আজিমপুর গোরস্থানে যে মানে আমি যদি আমার দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে। সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করবো। এটা আমার একদম পার্সোনাল আমার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমার ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটা কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু আমি ওটা বললাম, সেটা তো কেউ- হ্যাঁ তাহলে সেটা তো কেউ করে নাই, তাহলে তো কারো কোনো সমস্যা নেই, তাহলে কেন সমর্থন এটা নিয়ে করবেন? তর্ক করার কোনো হ্যাঁ। অবকাশ নেই। এবং এই জন্য আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করেন, এই এটা এক্সপ্লেন করে উনি দিচ্ছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয় তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, এটি কেন? মানে জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম হয়তো বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি, এক দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য? সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না, সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপর আপনি শিক্ষা নির্বাণে দেওয়া হয়, সেরকম একই জিনিস দেওয়া হয়। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহ সন্তুষ্টি হবে, তাহলে সেটা করা হবে না। এবং সেটা জামাতে আমি জামাতে এটা কেউই তো করে নাই, এটা তো কেউই করে না, এটা কেউই এটার উদ্দেশ্য তো এটা না। এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণেই এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে? আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলাম করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মানুষ হিসাবে এতটুকু বলতে পারি, যদি এটা কি হয় খালি রাষ্ট্রীয় আচার হয় সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নেই। আচ্ছা, জনাব বাবু আলম শহীদ খান, আপনার কাছে একটু বিষয়টা পর্যালোচনা জানতে চাই যে এই সময়ে এইরকম আলোচনা বিতর্ক যেটা উঠছে বা প্রশ্ন উঠছে সেইগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন, জনাব বাবু আলম শহীদ খান? না, চেঞ্জ অফ হার্ট তো হতেই পারে। এতদিন তারা যেভাবে মনে করেছিলেন এখন সেভাবে মনে নাও করতে পারেন। টেকনিক্যালি বিরোধী দলের নেতা হিসাবে বা 11 দলীয় জোটের নেতা হিসাবে তার একটা রাষ্ট্রীয় আচার হিসাবে তারা এটা ব্যাখ্যা করে তারা দিতে পারেন। আর আমাদের ব্যারিস্টার শাহরিয়ার সাহেব যেটা বললেন, যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা তো খুব পরিষ্কার, ওনার ব্যাখ্যা পরিষ্কার। উনি বলছেন যে এখানে যে ফুল দিয়ে মাথা নত করে অবনত করে যদি কথাটা হলো যে পুজোর মতো যদি করা হয়, অথবা কিছু পাওয়ার আশায় যদি করা হয়, কিছু জন্য যদি করা হয়, তখন সেটা উনি সমর্থন করেন না। কিন্তু এই যে 52 শহীদ মিনার, এবং শহীদ মিনারে যতদিন ধরে ফুল দেওয়া হচ্ছে, আমার জীবনের প্রায় 36 বছর 40 বছর আমি শহীদ মিনারে গিয়েছি, ফুল দিয়েছি। তো আমি তো ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছি, এখানে আমরা শ্রদ্ধা জানাতে যাই। এবং যারাই গিয়েছেন তারা এখানে যে ফুল দিয়ে কিছু কামনা বাসনা করেছেন, কিছু চেয়েছেন, বিদাত করেছেন, এটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। এখন ধরেন চেঞ্জ অফ হার্ট ইজ অলওয়েজ ওয়েলকাম। আজকে 21 ফেব্রুয়ারি হঠাৎ করে ইংরেজি শব্দ বেরিয়ে আসে, ছাড়িয়ে ছাড় কিছু মনে করবেন না। হৃদয়ে যদি আপনি পরিবর্তন হয়, এটাকে আমি সাধুবাদ জানাই, সাধুবাদ জানানোর মতোই সেখানে যেতে হবে। আসলে আমরা রাজনীতি করতে, যে রাজনীতিতে নানান কিছু নিয়ে আমরা যে জটিলতা সৃষ্টি করেছি, সেই জটিল পথগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি অবশ্যই ভালো। আপনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে কি করা হয়? শ্রদ্ধা জানানো হয়, ওখানে কেউই পূজা করতে যায় না, কখনই যায়নি। সুতরাং এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। আপনি বেশ একটা বড় উদাহরণ দিয়েছেন এরদোয়ান সাহেব, উনি তো একটা মুসলিম বিশ্বের বড় নেতা এবং উনি ইসলামপন্থী একজন মানুষ, তিনিও ফুল দিতে গিয়েছেন, তাই না? সো আমি মনে করবো জামাতে ইসলামী তার আগের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে যদি সরে এসে থাকে হৃদয় দিয়ে, আমি তাকে স্বাগত জানাই। অবশ্যই আপনারা যদি বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা যদি বিশ্বাস করেন, অবশ্যই শহীদ মিনারে যাবেন, অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, অবশ্যই অন্যান্য স্মৃতিসৌধ যেগুলো আছে সেগুলো যদি সম্মান জানানোর প্রয়োজন থাকে, সেটা দেখানোর জন্য শুধু নয়, অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন করবে এর মধ্যে দিয়ে। জি, জনাব বাবু আলম শহীদ খান, এই সরি বোন, একটু অ্যাড করি। আচ্ছা। এটা হচ্ছে কি, আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন এরদোগানের উদাহরণ দিলাম, আপনি যদি ধরে নেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেল, সে অন্য কোনো দেশে গেল, সেই দেশে যে রাষ্ট্রীয় ইয়া অনুযায়ী তাকে ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, যেখানে দেন স্ট্যাচু অফ লিবার্টিতে আপনাকে যে ফুল দিতেই হবে, তখন আপনি যে বলতে পারবেন না না আমি এটা দিব না। সো আমার কাছে এই জন্যই বললাম যে এটাকে নিয়ে এই বিতর্ক করার চেয়ে, এবং ভাই যেটা বলছে, হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতি, জামাত ইসলাম তো এই প্রথম বিরোধী দল হয়েছে এবং সেই জন্য তারা যে দিয়ে আসছে, এটাকে অন্যভাবে দেখার কোনো বোধহয় সুযোগ নেই।
মানে অবশ্যই সেটি তো সাধুবাদও জানাচ্ছেন, অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অন্যভাবে দেখা হচ্ছে এই কারণে জামাত ইসলামের আগের অবস্থানের কারণে, মানে এটাকে অনইসলামিক, এটাকে বেদাত যদি বলা হয় এবং তারপর যদি সেখান থেকে যাওয়া হয়, তাহলে কি আগের বক্তব্যটা ভুল ছিল, এটা বিষয়টা এই জন্যই হয়তো বিতর্ক আসছে, কারণ সবাই যাচ্ছে, কাউকে নিয়ে তো কথা উঠছে না, জামাত ইসলামকে নিয়ে উঠছে। তাহলে কি সেই মানে ব্যাখ্যাটার একটু পরিবর্তন হয়েছে যে আমাদের এই ব্যাখ্যা তো স্পষ্ট করে দিয়েছেন ওনাকে, যদি পাওয়ার আশায় যান তাহলে বেদাত হবে, পাওয়ার আশায় না গেলে বেদাত। সেটা ওই তো, মানে সেটা কেউ এতদিনও যায় না, শুরু থেকে আজ পর্যন্ত কখনো যায় না শহীদ মিনার। না, কেউ ওখানে ওইভাবে যে আবার একটা জিনিস আছে, কিছু জিনিস আছে আমরা হচ্ছে খুব অতিরিক্ত করি। যেমন আজকে একজনের কথা শুনলাম, যদি শোনেন মক্কা শরীফে মানে কাবা ঘর তাওয়াফ করে আমি প্রথম খালি পায়ে যেতাম, পরে দেখলাম যে সবাই হচ্ছে এই যে রবারের মোজাব পরে, তারপরে দেখলাম স্যান্ডেল পরে অনেকে ঘুরতেছে। তা আমি যখন বলি যে লোকটা স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে, এটা হবে কি হবে না এই বিষয়ে আমি বলা কেউ না, মুফতিরা বলছে ওটা করতেই তারা পারে। ঠিক সেরকম আজকে একজন বললেন যে চ্যারিটি বিজ্ঞান চাট ওরা পরিবার থেকে শেখেনি বলে উনি একজন বোধহয় স্যান্ডেল নিয়ে সাইড দিয়ে উঠে গেছেন। সো এই জিনিসগুলো এই তর্ক থেকে সরে এসে আমরা ওখানে সম্মান দেখাতে চাই, যার যতটুকু সম্মান, যে ভাই যেটা বললো হৃদয় থেকে আসতে হবে, এটা লোক দেখানো হয়ে তো লাভ নাই। আর বাংলাকে সবাই মিলে ধারণ করে, আর অধ্যাপক গোলাম আহমদ সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। সো এইগুলো নিয়ে, কারণ আমরা তারপর আজিমপুর গোরস্থানে যে তাদের জন্য আমরা কি যাচ্ছি, রুয়ের মাগফিরাত কামনা করতেছি। এবং যেটা আমি সবচেয়ে ভালো কথা বলবো যে জনাব তারেক রহমান যেটা আজকে শুরু করলেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমে ফুলটা দিলেন এবং দিয়ে তো দোয়াটা করলেন, তাই না? এই দোয়ার মাধ্যমেই আমাদের কিন্তু কালচারের একটা শিফটেড হলো। সো আমার মনে হয় এটাকে সাধুবাদ জানানো উচিত। জি, এটাকে একটা কালচারের শিফট হিসেবে দেখবো। তাহলে ওই যে মানে কুতর্ক বিতর্ক আপনি বলছেন, ওই যে একটা তর্ক ছিল এটা মানে বিদাত নাকি এটা অনইসলামিক, সেখান থেকে সরে এসেছে, মানুষের মনে আর কনফিউশন রাখার দরকার নাই, মানে সবাই আসলে নির্দ্বিধায়, যারা আসলে এটা নিয়ে একটু একটু ধরনের হেজিটেশনের মধ্যে থাকেন, তারা এখন নির্দ্বিধায় এটা করতেই পারে। এটা উচিত, করতেই পারে, সেটা তার। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব আবু আলম শহীদ খান, শুধু মানে জামায়াতের আমিরকে নিয়ে কথা না, আরো কয়েকটা কথা চলছে এই 21শে ফেব্রুয়ারিতে, যখন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি গেলেন ফুল দিতে, তখন তার দলেরই কিছু মানে তার এখন তো তিনি স্বতন্ত্র এমপি, বিএনপির নেতাকর্মীরা সেখানে তাকে একরকম হামলা আক্রমণে তিনি শিকার হলেন এবং তার পুষ্পস্তবক সেটিকে ছিঁড়ে ফেলা হলো, ভেঙে ফেলা হলো এবং তিনি ফুল দিতে পারলেন না। তারপরে জাতীয় পার্টি তারা গিয়েছিল ফুল দিতে, তাদেরকে এনসিপির বাধায় তারা দিতে পারলেন না। এটি আসলে কেমন ঘটনা, বিশেষ করে রুমিন ফারহানার ঘটনা, যেখানে সরকারি দলের নেতাকর্মীদের আক্রমণের শিকার হলেন, এটি আসলে কেমন ঘটনা ঘটলো? দেখেন, আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা যদি পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করি, আইনের শাসনে যদি বিশ্বাস করি, এবং সরকার সেইভাবেই কথা বলছেন, সেই কারণে এই দুটি ঘটনা অবশ্যই নিন্দাযোগ্য। এটাকে নিন্দা করে আমরা জনগণের অংশ হিসাবে নিন্দাই করতে পারি, বাট সরকারের দায়িত্ব হবে এই সকল বিষয়ে পর্যালোচনা করে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এইসব পর্যালোচনা করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, এটা সরকার নিতেই পারেন। এবং এটা করা ঠিক হয়নি, এটা পরিষ্কারভাবে বলা যায় যে এটা করা ঠিক হয়নি। ব্যারিস্টার শাহরিয়ার অবশ্য বলছিলেন যে জেনারেল এরশাদ 10 বছরে মানে ফুল দিতে যান নাই, এটা কেন উনি রেফারেন্স করেছিলাম জানি না, বাট ওনাকে তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রথম 2 বছর, তখন আমরা দেখেছি যে জেনারেল এরশাদ সাহেব যেতে পারেননি। উনি যদি ওখানে যেতেন, যাওয়ার চেষ্টা করতেন, তাহলে সেখানে অনেক লঙ্কা কাণ্ড ঘটতো, হয়তো মানে গুলিগোলা চালাতে হতো, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হতো, এইসব কারণে জেনারেল এরশাদ সেখানে কখনো যান নাই। কিন্তু যারা শহীদ মিনারে যেতে চান, ফুল দিতে চান, শ্রদ্ধা জানাতে চান, তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া উচিত। আমরা তো মনে করেছিলাম যে এই যে নির্বাচনের পর যে মবের মূল্য গড়ে উঠছিল, এই মবের মূল্য থেকে আমরা মুক্তি পাবো। তো সেখান থেকে এই ছোটখাটো 2-1টা ঘটনা যেখানে যেখানে ঘটেছে, সেই সব বিষয়ে যদি এখনই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা এই মবের রাজত্ব আর দেখতে পারবো না। মবের রাজত্ব কিন্তু গণতন্ত্রের রাজত্ব না। গণতন্ত্রের সাথে, একটা আইনের শাসনের সাথে, একটা গণতান্ত্রিক সরকারের সাথে মব চায় না। সুতরাং মবটা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। কোথাও কেউ মব করতে পারবেন না, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এটা হলো স্ট্যান্ড থাকা উচিত, সকলের এই ব্যাপারে সচেতন থাকা উচিত এবং সকলকে কঠোরভাবে এই বিষয়গুলো বলা উচিত। ব্যারিস্টার শাহরিয়ার তো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি নিশ্চয়ই এই ব্যাপারে আরো ভালোভাবে বলতে পারবেন। আমার সাধারণ মানুষ হিসেবে কথা হলো যে আপনি কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না এবং মবের মূল্য সৃষ্টি হতে দিতে পারবেন না। যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, আইনের শাসন কায়েম করেন প্রথমে। জি, আপনি মনে করছেন এই ঘটনাগত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আপনার কাছে ছোট্ট করে একটু এই বিষয়ে শুনবো। প্রথম কথা হলো যে ভাই যেটা বললো মবের কথা, দেখেন হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে, আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুটো জিনিস বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে, সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়েকদিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হয়, সেখানে যে সে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হয়।
এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো তাহলে বলা তো মব করে ইলেকশনে জিতে আসছে। তো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিত ভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল, তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত মানে কি বলবো যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শুনেন, না, তাহলে মব হয় নাই মানে এই না, যে অন্তর্বর্তীকালীন আমি বলতেছি- সরকারের সময় সেটা ডিপ না, স্টেটের না, দেওয়া, এটা মব আসলে হয় নাই। আমার কথাটা এটা লং অ্যাকশনে লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুইন ফাইনাল সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিঠে ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব। কিন্তু কথা হলো আপনি যদি 32 ভাঙাকে মব বলেন তাহলে তো হবে না। ঠিক সেই একই রকম ভাবে যে আপনি যদি জুলাইকে মব বলতে যান তাহলে তো হবে না। ঠিক আপনি জোর করে একটা দাবি আদায় আচ্ছা, কাকে মব বলে আর কাকে মব বলেন একটু বলবেন? মানে ধরেন হ্যাঁ, 32 mob- নাম্বার ভাঙা মব না, মানে আমি কাকে বলে এবং কেন বলে সেই একদম থিওরিটিক্যাল ব্যাখ্যা আপনার কাছে চাইবো। ধরেন 32 ভাঙা মব না, আপনার কাছে পুরোটাই শুনি। হ্যাঁ, কোনটা মব? 32 ভাঙা মব না বলছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলো কি মব কিনা? বা ধরেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বিভিন্ন সময় আক্রমণ হয়ে গেছে, একদল লোক গিয়ে আক্রমণ করেছে, কোথাও কোথাও লুটপাট হয়েছে, এগুলো কি আসলে মব কিনা? কোনটা মব আর কোনটা মব না? আচ্ছা, কোনটা মব না, যেমন আপনি ডেইলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না, 32 মব না এই কারণে আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্য আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খল ভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এই বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মব করছে? না। ঠিক জুলাই 71 যখন মব করা হয়, 32 কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচার আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে তো আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায় সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তাকে রাজপথ বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন কি কারণে? যাতে মব কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে হয়। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে? তারা করতেছে। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার একটা মব না, 32 মানে দুঃখিত, 32 মব না, প্রথম আলো, ডেইলি স্টার একটা মব। অবশ্যই অবশ্যই না। কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেড়ে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতের আধিপত্যবাদের কোনো সম্পর্ক নাই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান, তারা তাদের কি মত প্রকাশ করতেছে সেই মত প্রকাশকে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এখন আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া কু হলো, আমি এখন যেসব মিডিয়াতে ভাঙচুর চালাবো না, আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া কুটা কি করতে পারেননি? আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন। আপনার নিজের বাংলাদেশ জামাত ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাত ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি এগুলো সব মিডিয়া কু করছে, অথবা এগুলো ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতেছেন, গালিবের ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবে বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। একই থিওরি কি 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না? যে 32 নম্বর যতটাই আপনারা যাই বলুন না কেন সার্বভৌমত্ব বিরোধিতা, সেটা এগেইনস্ট বয়ান তৈরি করুন। না কেন 32 সাথে পার্থক্যটা কি? 32 এটা বিল্ডিং না, এটা সিম্বল। যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলি 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একানা, 71 মানে খালি আওয়ামী লীগ একানা। ঠিক 71 মানে বা আজকের মনস্টার শেখ হাসিনা মানে 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে? সেখানে সমূলে উৎপাদন করতে হবে। সেই জন্য 32 আর ডেইলি স্টারের মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিক ভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে, আপনাকে রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা? কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলবো যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না,
এই জায়গাতে হচ্ছে কথা। আদর্শগতভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। সো 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক। সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়। খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক, সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি এটা গত 17 বছর গিয়ে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত। এই 17 বছর আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32 কে সবাই গেছে, 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি শরীর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি সবাই। এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোন পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করা কোনোদিন সমর্থনযোগ্য না, সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানা ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি, কারণ শেখ হাসিনা জোর করে পুরো ইতিহাসটাকে আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি যিনি অলরেডি কন্যা কাণ্ড, এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি, এখানে আবার শেখ হাসিনাকে বলে দেবেন আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে। এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ। সেই জন্য আপনি নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি ভাঙা আপনি যদি বলেন মুক্তিযোদ্ধারা যদি আগে এটা বলেন, বোন আপনি তো লয়ের সাথে, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে, সেটা যদি আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়, বোন হয় না। কিন্তু অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো, অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, অনেক কিছু ভাঙচুর হয়েছে, সেগুলো তো আমরা সব সমর্থন করি নিব। আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওরটা বললাম, ইউনুস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে। সেগুলো মব ছিল না, মব ছিল বললামই তো আপনাকে, ডেলি স্টার এটা মব ছিল না, ডেলি স্টার না, আমি বলছি মুক্তিযুদ্ধের। এর ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস হবে। আবার একটা কি এখানে বলেন 32,000 শেখ মুজিব, এই যে ক্ষোভ, ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধুর ইয়া করছিলেন না, আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন ইরাকের পতন হলো, তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমরা, আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদের অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হচ্ছে। ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে। সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে। কিন্তু ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যায়, যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। না করে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও এরকম শিকার হতে পারে। সেখানে বিপ্লব হয়, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদের যে টালবান, যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম যে ইনক্লাবি শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব। আচ্ছা, তখন আবার মব বলা যাবে না, মানে বিএনপি কেও এরকম কিছু শিকার হতে পারে, তখন আবার এটাকে মব বলা যাবে না। আবু আলম শহীদ খান, আপনার ব্যাখ্যা একটু শুনতে চাই। এখানে তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, কারণ আমরা তো সব সিলেক্টিভ জাজমেন্ট করছি, তাই না? আমাদের যেভাবে মনে করি সেভাবে আমরা কথা বলছি। ব্যারিস্টার শাহরিয়ার আইনের মানুষ, তিনি জানেন মবের তো ডিকশনারিতে একটা ব্যাখ্যা আছে কি হলে মব। মব হচ্ছে যে একটা উশৃঙ্খল জনতা যখন কোন রকম উদ্দেশ্যহীন ভাবে নানান কর্মকাণ্ড করে বেড়াবে যেখানে সেখানে। এখন মব তো মবই, মবকে তো কোনোভাবে ওই 71-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সোলজারকে হত্যা করেছে, তো সেটা মব কিনা এই প্রশ্নই তো আসার অবান্তর। কারণ এই প্রশ্ন তো আমরা কখনো করতে পারি না, কারণ এটা যুদ্ধের মধ্যে ওনারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে গুলি তো আর কাউকে দেখে শুনে মারে না, এবং কাউকে তো স্পেসিফিক করে মারে নেই, তাই না? তখন যখন 16ই ডিসেম্বর যখন জেনারেল নিয়াজি অস্ত্র সমর্পণ করেছে রেসকোর্স ময়দানে, খোলা ময়দানে, লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তায় ছিল, তখন তারা যদি ওখানে হামলা দিত, ওটাকে আপনি মব হয়তো আমরা বলতে পারতাম, কিন্তু এরকম ঘটনা তো ঘটে নাই। একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে যুদ্ধের নিয়ম কানুন অনুযায়ী হয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একেবারে আন্তর্জাতিক আইন মেনে, এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে, বাংলাদেশ তাদের ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। ভারতীয় সেনাবাহিনীর কাছে এই জন্য আত্মসমর্পণ করতে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তখন রেড ক্রসের অংশ ছিল না, এবং তাদের যে নিরাপত্তা দেওয়া, সবকিছু দেওয়া, এটা তাদের অবস্থায় ছিল না, তাদের সেই সঙ্গতি ছিল না বা সক্ষমতা ছিল না। তো এখন আপনি ওইখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেছে, এবং পাকিস্তানি বাহিনী কতজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, এগুলো তো নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। 71-এর যে ইতিহাস ছিল
তাই না? সেটা একটা যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ। আপনি যেরকমটা বলছেন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি না হলেও 7 কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আরো বেশি, তাই না? এবং মানুষ যে বাংলাদেশের অভ্যন্তরে যে মানুষগুলো ছিল তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা মুক্তিযুদ্ধদের সহায়তা করেছে, পথ দেখিয়েছে, আশ্রয় দিয়েছে, পানি খাইয়েছে, ভাত খাইয়েছে, হ্যাঁ, রাস্তা চিনিয়েছে। ভারতীয় সেনাবাহিনী তো আমাদের জনগণের সহায়তায় বিভিন্ন অলি গলি এবং বন জঙ্গল গ্রামের মধ্য দিয়ে তো এসে এসে শহরগুলোকে দখল করেছে। তো ওগুলো তো ইতিহাসে আছে, ডকুমেন্টেশন আছে। মব হচ্ছে আপনি যখন আপনি জোর করে কোনো কিছু আদায় করার জন্য আপনি আইনের মধ্যে না গিয়ে আপনি জোর করছেন, এবং আপনি এটা ধরেন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার পোশাক নিয়ে সমালোচনা করলেন এবং তাকে আক্রমণ করলেন, অবশ্যই মব। তো এরকম মব তো হাজারে হাজারে লাখে লাখে হয়েছে কিনা এটা আপনাকে বের করতে হবে। এখন কোনটা মব কোনটা মব না, এরকম বিতর্কে যাওয়ার কোনো কারণ নেই। আইনের ব্যাখ্যা আমরা থাকি। আইনের ব্যাখ্যা হচ্ছে মব হচ্ছে যখন আপনি আইন না মেনে কোনো কিছু করেন, সেটা কোনো বিল্ডিং ভাঙা বলেন, কোনো ভাঙা বলেন, ঘর ভাঙা বলেন, কোনো মাজার ভাঙা বলেন, কোথাও আগুন দেওয়া বলেন, কোথাও লুটপাট করা বলেন, কোথাও যে চাঁদা তোলার জন্য কয়েকজন নিয়ে হাজির হলেন। মব মানে শত শত লোক হতে হবে এমন না। মব 10 জনও করতে পারে, 15 জনও করতে পারে, 5 জনও মব করে একটা ঘরের মধ্যে ঢুকে চাঁদাবাজি করতে পারে, তাই না? সুতরাং মব মানে হচ্ছে বিশৃঙ্খল জনতা, এবং সেটাকে কেউ না কেউ আদর্শ থাকবে না, যেখানে কোনো আদর্শ থাকবে না, আদর্শিক ভাবে আদর্শ তো নাই, আদর্শ তো থাকবেই না। আদর্শটা কি? আদর্শ থাকবে আপনার, আদর্শ হচ্ছে আপনার যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য যখন আপনি লড়াই করেন, এটাই তো সারা বিশ্বে আমরা তর্ক বিতর্ক করি, তাই না? সারা বিশ্বে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি তখন পাকিস্তানি প্রোপাগান্ডা যে সেল ছিল, মিডিয়া ছিল, তারা কি বলছে? তারা মুক্তিযোদ্ধাদের কখনো মুক্তিযুদ্ধ বলছে, লিবারেশন ফাইটার বলছে? তারা বলছে এগুলা দুষ্কৃতিকারী, এগুলা ইন্ডিয়ান এজেন্ট, তাই না? বা 71-এ জামাত ইসলাম পিছনে আলোচনা করছি। আমি বলছি যে পৃথিবীতে যেখানেই গণযুদ্ধ হয়, জলযুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, কেউ তার বিরুদ্ধে যারা থাকে তারা কি কখনো তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডাকে? আজকে গাজায় যা করতেছে তাতে কি ডাকছে কোনোদিন গাজার মানুষদেরকে? কেউ বলছে যে তারা স্বাধীনতা যুদ্ধ করছে, তাই না? সো এইগুলোর হলো এক একটা ন্যারেটিভ আমরা তৈরি করি, এবং আমাদের মনের মাধুরী মিশে ন্যারেটিভ গুলো তৈরি করি। আসলে ওখান থেকেও আমি যেটা অনুরোধ করবো, আমাদের ওই মনের মাধুরী মিশানো ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে এসে এমন জায়গায় আসতে হবে যেখানে আমরা একটা মডারেট ডেমোক্রেসি, মধ্যবর্তী ডেমোক্রেসি পরিচালনা করব। এখন আপনি আপনার আদর্শের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনি বিপ্লবের পথেও হাঁটতে পারেন। বিপ্লবের পথে তো শত শত বছর ধরে মানুষ হাঁটাহাঁটি করছে। কোথাও বিপ্লব হয়েছে, কোথাও বিপ্লব হয়নি, কোথাও বিপ্লব আপনার ব্যর্থ হয়েছে। চারু মজুমদার সাহেব করেছে, চে গুয়েভারা করেছে, লেনিন করেছে, আবার একটা পর্যায়ে কিছু বছর পরে, 70 বছর পরে দেখা গেল ওই বিপ্লবের কোনো খবর নেই, বিপ্লব পরাজিত হয়েছে। আপনি সাদ্দাম হোসেনের কথা বলেন, সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙার সময় বা তার যে ইয়েটা ছিল, যেটাকে আমি বলি যে তার প্রতিকৃতি, সেটা ভাঙার সময় কি আমেরিকান সোলজাররা ওখানে হাজির ছিল? নিশ্চয়ই ছিল। আমেরিকান সোলজারদের নাজির অবস্থায়, নাজির অবস্থায় ডকুমেন্ট এখনো চেক করতে পারেন। আমেরিকান সোলজাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহিত করেছে তার মূর্তি ভেঙে দেওয়ার জন্য। আপনি এখন যে শাহরিয়ার সাহেব যদি সময় থাকে, যদি কখনো সুযোগ পান, আপনি ওখানে যাবেন, যে জিজ্ঞাসা করবেন ওখানকার জনগণ ওই যে তার যে প্রতিকৃতি সেটা টেনে নামানোর জন্য জনগণ একেবারে সফল বলে সকলেই অংশগ্রহণ করতে, এমনটা মনে করার কোনো কারণ নেই। পরিস্থিতির কারণে অনেক জিনিস অনেক জায়গায় ঘটে যায়। সুতরাং আমরা একটু আইনের ব্যাখ্যা আইন হাতে তুলে নেবে না। যদি ওখানে আমেরিকান সোলজাররা না আসতো, যদি সাদ্দাম হোসেন পলায়ন না করতেন, সাদ্দাম হোসেন সেনাবাহিনী যদি সরে না পড়তো, তাহলে ওইখানে ওই মবটা সৃষ্টি হতো না। ওটা দ্যাট ওয়াজ এ মব, অফকোর্স দ্যাট ওয়াজ এ মব, এবং সেই মবটা ডিফেন্ডেড এবং সাপোর্টেড বাই ইউএস সোলজার্স, যেটা ইউএস বিভিন্ন জায়গায় করে করছে। তো আমরা আইনে থাকি, আইন হাতে তুলে নেওয়াই হচ্ছে এক ধরনের মব। আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না, সোজা কথা। আপনি আদর্শের জন্য বলেন, আদর্শের জন্য যদি আপনি আইন মানেন, আইন হাতে তুলে নিতে পারেন, তাহলে আপনি ডিক্লেয়ার করেন আপনি এই রাষ্ট্র মানেন না, এই সংবিধান মানেন না, আপনি আইন শৃঙ্খলা মানেন না, আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন, তাহলে সেটা আলাদা। বুঝলাম ভাই, আইন মেনে কি হাসিনাকে উচ্ছেদ করা যায়? তো জুলাই অভ্যুত্থান হতো, এই বিপ্লব হতো। অভ্যুত্থানের সাথে তো কোনো আইন মানার, যখন আইন অমান্যর বিষয়। আমরা যখন অভ্যুত্থান, চারি হিসেবে আমার ওখানে প্রশ্ন না, আমার যখন অভ্যুত্থান করেছি, আমরা যখন শেখ হাসিনাকে ভারতে যাবার সুযোগ দিয়েছি, তিনি ভারতে চলে গিয়েছেন, যখন সংসদ ভেঙে গিয়েছে, যখন একটা নতুন সরকার গঠিত হয়ে গেছে, তারপরে আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। আপনি যে 34 জুলাই পর্যন্ত আপনার আন্দোলনের জন্য যা যা ঘটেছে সেটার একটা নির্মোহ বিশ্লেষণ হতে পারে, বা 36 জুলাইয়ের পরে 8 তারিখে ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন, এবং তারও আগে যখন অন্যরা দায়িত্ব নিয়েছিলেন, তারপরে যদি আইন হাতে তুলে নেয় কেউ, তারপরে যদি কোনো হত্যা হয়ে থাকে, তারপরে যদি কোনো লুটপাট হয়ে থাকে, চাঁদাবাজি হয়ে থাকে, আগুন লাগানো হয়ে থাকে, সেগুলো অবশ্যই আইন হাতে তুলে নেওয়া। এইগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ভবিষ্যতে 32 কে মিলান যাবে না আবার। না, আমি কাউকে কোনোটার সাথে কোনোটা মিলাচ্ছি না। মাদার ভাঙ্গাকে আপনাকে বলিনি ভাই, আমি বললাম এটা আমার একটা মতামত। আপনার মতামত তো আপনার অবশ্যই, এটা আপনার মতামত। আরেকটা মতামত আপনি ব্যারিস্টার সাহেব, অ্যাডভোকেট অফ দি সুপ্রিম কোর্ট,
আপনার ব্যক্তিগত মতামতের চেয়ে আপনার আইনগত মতামতেই বলছেন 32টা আমি বললাম যে ব্যক্তিগত মতামত আর আইনি মতামতে বললাম যে আমি পার্থক্য দিলাম যে যেহেতু বললাম ডেইলি স্টারকে ভাঙাটা আমি দেখবো আপনি যদি এটা নিয়ে কোনো মামলা হয় আমি আই উইল ওয়েলকাম ইউ, আমি আপনাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। এই বিষয়ে কোনো মামলা হলে সেই মামলায় সেই মামলায় আপনি দাঁড়াবেন, দাঁড়ায় আপনার বক্তব্য, আপনি আইনগত বক্তব্যগুলো তুলে ধরবেন, অবশ্যই তুলে ধরবেন, এবং তখন আমরা আরো আলোচনা করতে পারবো। জি, কিন্তু এটা ডিপ স্টেটে মানে তুলে দেওয়া শব্দ কেন বললেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? কারণ 32 ছাড়া আপনি আর অনেকগুলো ঘটনার কথা বললেন, আসলো মাজার ভাঙা, আসলেই তো এই ঘটনাগুলো মানে আনপ্রেসিডেন্টেড এই অর্থে বলছি যে ধরেন এত সংখ্যায় একসাথে ঘটে নাই, মানে একের পর এক ঘটনা। তো আপনি একটা জিনিস দেখেন, গত 18 মাসে মানে ইউনূস সরকারের সময় কত ফেক নিউজ ইন্ডিয়াতে বেড়েছে যেটা গত 15 বছরে বের হয়নি। যেমন এটা একদম সত্য, আবার কিছু এই ফেক নিউজ করার জন্য কিছু বাস্তবতা তৈরি করতে হয়েছে। ওই জন্য আমি বলছি ডিপ স্টেটের কথা। যেমন আমি বললাম ভোটের দিন যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারকে প্রতিহত করতে সমস্ত জায়গায় যাওয়া হতো, তাহলে আজকে আমি আর ভাই যে আপনি সাথে আলোচনা করছি সেটা হতো না, এতক্ষণ অন্য কেউ ক্ষমতায় থাকতো। সো ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশনে ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে, সেজন্য এটা নিয়ে শেষ করা যাবে না একদিন। মানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় থাকতো? জামাত? না, ইলেকশন ইঞ্জিনিয়ার না হলে কে ক্ষমতায় থাকতো সেটা আমি বলতেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে ক্ষমতায় থাকতো বলছেন আপনি? আমার একদম আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে আমাদের যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। তাহলে ক্ষমতায় কে থাকতো? আপনি যে বললেন অন্য কেউ ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাকে বললাম যে যদি সেদিন রাতের বেলা বের হওয়া হতো, এটাকে প্রোটেস্ট করা হতো, তাহলে বিএনপি থাকতো না, জামাতও থাকতো না, অন্য কেউ থাকতো। কারা থাকতো সেটা দেয় না, কিন্তু একটা বলতে পারে অন্য মানে that's how it's happened। কারণ আপনি যদি ওই দিন রাতের বেলা বেরোতে, তাহলে আপনি মব বলতে একটা পক্ষ আরেকটা পক্ষ কি করতে যেত, প্রতিহত করতে যেত, এটা সিভিল ওয়ার হতো, দেশটা কি হতো? তাহলে কে আসতো ক্ষমতায়? তার লাভ যে ওয়েট করতেছে 18 মাস ধরে ভিতরে ঢোকার, সে আসতো। কোন মানে আসলে কোন রাতে? ভোটের রাতের কথা বলছেন? ভোটের ইলেকশন রাতে যখন ইলেকশন গণনা হচ্ছে তখনই তো বলা হলো 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে না হলো কেন? জুলাই সনদের জন্য মেনে না হলো। আর একটা জিনিসের জন্য মেনে না হলো, যারা আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমির জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা 73 সালে আপনারা কতটুকু, মানে আপনার যদি খেয়াল থাকে 73 সালে আমরা কতটুকু কারচুপি মেনে নিয়েছিলাম, আর এবারে কতটুকু কারচুপি মেনে নিয়েছে, কত সিটে? 73 সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটে কারচুপি আপনারা মেনে নিলেন, সেটা যদি কাইন্ডলি বলতেন। ভাই এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি, তারা আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো, তারপর বলা হলো যে উনি একটা সিটে জয়লাভ করেন। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য এবারে যদি আমাকে, আমি সেই সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, বাবা। এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন বলতে পারবো যে সেখানে ইঞ্জিনিয়ারিং করে। এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন? আমার কাছে মনে হয়েছে ভাই 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ন্যাকেডলি করা হয়েছে। এবং আরো একটা সবচেয়ে তাজ্জব ব্যাপার, ধরে নেন আপনাকে একটা উদাহরণ দিই, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করলো কিন্তু না ভোট জয়লাভ করলো। আবার পার্বত্য হিল ট্র্যাক্সে বিএনপি জয়লাভ করলো, না ভোট জয়লাভ করলো। বিএনপি একদিকে বলতেছে যে আমার সমস্ত কর্মীদেরকে বলছি হা ভোটে ভোট দাও। তাহলে বিএনপি যদি ওখানে জয়লাভ করে থাকে, তাহলে হা ভোটে জয়লাভ করার কথা। তার মানে বিএনপি যে স্ট্যান্ডিংটা নিছে হা ভোটের পক্ষে বলতেছে সেটা না। এই যে আজকে যে কথাগুলো আসছে, জুলাই সনদকে তারা ওন করতেছে না, সেটা কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অলরেডি প্রতীয়মান। কেন এটাকে ইঞ্জিনিয়ারিং কেন বলছেন? যদি এটা বলেন, পরে যেটা বললেন এটাকে ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি এটা তাদের যে মানে তাদের যে তারা যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, যেমন আজকে আমাদের রাজনৈতিক অবস্থান যাবেন আনুষ্ঠানিক ফুলের মালা দিতে, এটা তাদের অবস্থান। তারা বলছে যে আমরা হ্যাঁ ভোট দিব, আমরা না ভোটও দিতে পারি। কথা বলেনি ভাই, বলেনি তো, হা ভোটও বলছে শাহরিয়ার সাহেব, হা ভোটও বলছে তারেক সাহেব,
অনেক একবার। পরে, একবার। অনেক পরে, একবার, একবার নর্থ বেঙ্গলে আপনি হ্যাঁ। ডেট এন্ড টাইম নিশ্চয়ই আপনার মুখস্থ আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি অনেক টক শো করেন, আমি এখন টক শো করতে পারি না, করতে চাই না, অথবা করার জন্য আমার কি হয়েছে এটা আপনার জানা আছে, আপনি আমার সম্পর্কে খবর রাখেন, আমি জানি। সুতরাং উনি একবারই বলছে, সেটা নর্থ বেঙ্গলে বলছে, তার আগে ওনারা কিন্তু না ভোটের পক্ষে বলছে। এটা আমার মনে হয় যে এলএফ এর মতো আর কি, লিগাল ফ্রেমওয়ার্কের মতো, বুঝছেন না? আমরা দুজন এক, আমরা লিগাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সাইন করেছিল তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন তা আপনি তো সবকিছু দিয়ে দিলেন, বলে যে আমি আগে ইলেকশনটা জিতে নেই, তারপরে আমি দেখবো লিগাল ফ্রেমওয়ার্ক কয় টুকরা করা যায়। তো ঠিক আছে, তো এইটা তো আপনি ওটা আরেকটা আলোচনা, ওই আলোচনা আমরা যেতে চাই না। আমরা এখন এখানে থাকি যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা so far 65 থেকে 70টা সিট ছিনিয়ে নিয়েছে। এগুলোকে কিন্তু আপনাদের একটা প্রমাণক দিতে হবে এবং আপনাদের আইনের আশ্রয় নিতে হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে অলরেডি আমার চেম্বার থেকে আমি 8টা ফাইল করতেছি এবং আপনি অবাক হয়ে যাবেন, 3 ধরনের এখানে ব্যালট শিট আছে, জানেন? ক্যান ইউ ইমাজিন ইট? এরকম একটা ইলেকশনে 3 ধরনের ব্যালট শিট থাকে। এটা আমার সামনে একটা ফাইল আছে, আমি যদি আপনি চান আমি 1 মিনিট দেখা দিই। হাতে এই আইনি যুদ্ধটা আমরা দেখতে চাই যে ইলেকশন এই জিনিসটা দেখ, 3 ধরনের ব্যালট শিট কিভাবে থাকে এবং আপনি অবাক হয়ে যাবেন, হাতে লেখা, তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল দিয়ে লেখছে, সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি কিভাবে, এই দেখেন, আপনাকে একটা দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো এটা কিরকম আর এখানে কিরকম। আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায় দেখেন ইলেকশন কমিশনের সিল আছে, ঢাকা 7-এর একটা ফলাফল শিটে ইলেকশন কমিশনের কোনো সিম্বলের কোনো ইয়া নেই, ঢাকার সাথে একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। আমরা এই যে সেজন্য আমরা বলছি, এই ম্যানিপুলেশনটা কে করলো ব্যারিস্টার শাহরিয়ার? আমি তো বললাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে করলো। কে করলো? এই যে এই উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি, ডিপ স্টেট কাকে চাচ্ছে, কেন মেজরিটি দাও। আমি আরেকটা পরিষ্কার করলাম, আমার ধারণা এই বিএনপি, ডিপ স্টেটে কে ডিপ স্টেট? এটা আরেকদিন আলোচনা, এটা আমার এখন উনি শিওর না ডিপ স্টেট কে। ডিপ স্টেট বলতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন বা ইউএস এদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই। এখন নতুন ডিপ স্টেট কারা হলো এটা জানতে ইচ্ছা করছে আসলে। বলেন আজকে বলে পারেন, অসুবিধা কি? কালকে তো আদালতে বলবেনই। দাদা চলে 2008 সালে যেভাবে আমাদের ভাগ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক সেরকম এবারও কিন্তু আমাদের ভাগ্যটা কি হলো দেখ। আমাদের এই কথা প্রসঙ্গে আসুক, আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিএনপি 160টার মতো সিট পাইত। এই 160টা থেকে তাই কেন 212টা দিল, এটাকে প্রথম চিন্তা করতে হবে। আপনি যে 7টা সিটের কথা বলা হচ্ছে তাকে 2/3 কেন দেওয়া হলো? তাহলে জুলাই কে দিল? ডিপ স্টেট? ডিস্টেন্স যারা জুলাই সনদ চাচ্ছে না, কেন ওই যে ভাই যেটা বললো না, এলএফও করি তারপর দেখা যাবে যে তারপর দেখাচ্ছি কি করা যায়। এই একই কথাই তো বের হলো কার কাছ থেকে? মেজর হাফিজের কাছ থেকে। তখন আমরা গণভোট না চাইলে আমরা ইলেকশন করতে পারতাম না। একই কথা বের হলো সালাউদ্দিন সাহেবের মুখ থেকে, যে গণভোট হবে, তার যে রায় হবে সেটা আমরা পরের দিন বাস্তবায়ন করবো। হঠাৎ করে সকালবেলা দিয়ে আপনাকে ইনভাইট করলো 2টা শপথের জন্য, আপনি সকালবেলা দিয়ে বলতেছেন না তাল গাছটা আমার, আমি শপথ মানি না। সো এই যে ডিপ স্টেটের কথাটা বলতে, ডিপ স্টেটের জিনিসটাকে এটা নিয়ে বোধহয় আমার চেয়ে উনি সেক্রেটারি মানুষ, উনি বর্ণাঢ্য ওনার কেরিয়ার, উনি রাজনীতির সাথে জড়িত বহু আগে। কিন্তু আপনি তো বলছেন যে ডিপ স্টেট, আপনি তো বলছেন ডিপ স্টেট কাদেরকে, রাজনৈতিক বিশ্লেষণ আদর্শের সাথে জড়িত, একটা আদর্শের সাথে তো জড়িত। আচ্ছা বলেন, আপনি আসলে কাকে ডিপ স্টেট বলতে, ডিপ স্টেট বলতে কাকে বা কাদেরকে বলেন? 71 মুক্তিযুদ্ধ, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালো বাংলাদেশ, বাংলাদেশ। এটা একটা আদর্শ। আপনার আদর্শ নিশ্চয়ই বাংলাদেশ নাকি? অবশ্যই সবারই আদর্শ আমাদের বাংলাদেশ, সুতরাং আপনার আর আমার আদর্শ কিন্তু এক। সুতরাং সবার আগে এখন বাংলাদেশ। থেকে এটা মনে রাখবেন যে আপনার আদর্শ বাংলাদেশ, আমাদের 16 কোটি মানুষেরই এটা হওয়া উচিত, 16 কোটি মানুষেরই এটা হওয়া উচিত, সবার উপরে বাংলা হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশটা যার যার মতন হতে হবে আর কি, এটাও একটা সমস্যা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মানে হচ্ছে আমার ভোট দিব, তার প্রতিফলন হতে হবে ব্যালট। জি। এটা যদি না হয়, আমার ভাগ্য নিয়ে আরেকজন কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, এটা আমার খুবই জানতে ইচ্ছা। আমি এখানে কিন্তু ডিপ স্টেট কোনো ভূমিকা রাখেনি অনেক সিটে। আমি যা ইলেকশনের পুরো রেজাল্ট আমি এখনো দেখতে পারি না, এই রেজাল্টটা দেখার খুব ইচ্ছা। একেবারে কেন্দ্র ওয়াইজ রেজাল্টটা যদি প্রকাশিত হতো দেখতাম। বাট অনেক জায়গায় জামাত ইসলামও ক্যান্ডিডেট কিন্তু খুব কম ভোটে, মানে না, না, মার্কিনরা ভোটে হারতেই পারে। জিতছে, হারতে পারে। জিতেছে এবং হারতে। তো হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না, ওই জায়গায় না ভাই। আমার কথা হলো জেতা হারার কথা না, কথা হচ্ছে যেখানে ভোট মানুষ দিবে যা সেই ভোট। কিন্তু আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সিটের ভোট গণনা বন্ধ রাখলেন কেন? হঠাৎ করে আপনি আমাকে বলেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোট গণনা হঠাৎ করে ঢাকার সবগুলো বন্ধ করলেন কেন? একটা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা, আমি যে কথাগুলো সেগুলো তো আমি আপনাকে দেখালাম এখানে। আমি সমস্ত সিটগুলো নেই, 57টা সিট নিয়ে আমি এক এক করে কাজ করে বলছি যে এই 57-এ কেন মেজরিটি দিতে হবে। একটা ডিপ স্টেটের কথাটা কেন বলতেছি, আপনি প্রিজাইডিং অফিসার কাজটা করছেন আপনি কি, এবং আপনি আরো অবাক হয়ে যাবেন 50% ইলেকশন এজেন্ট সই নাই ভোট, তাকে বের করে দেওয়া হচ্ছে। খুবই মানে অভিযোগটা তো খুবই আপনি ভ্যালিড অভিযোগ তুলছেন, মানে ইলেকশন কমিশনে দেওয়া হয়েছে। এবং আপনি আরো একটা জিনিস বললেন, আমি না, আমরা বললাম ভোটটা রিকাউন্ট করেন, ওনারা করলেন কি, রিকাউন্ট না করে রাতের মধ্যে তাড়াতাড়ি করে গেজেট দিয়ে দিলেন। কেন জানেন? যাতে আপনি রিফাইল করতে না পারেন। এবং এটা আমরা বদি বললাম, সাহেব বলতেছে 1 রাতের মধ্যে আপনি 13 তারিখে কেন গেজেট দিলেন?
আপনি তো 2-4 দিন ওয়েট করতে পারতেন, আপনি রিকাউন্ট করতে পারতেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী বলতেছেন রিকাউন্ট করেন, আর রিকাউন্টের দরখাস্ত দেওয়া হয়েছে একটা না শয়ে, আপনি একটাও ডিসপোজ অফ করেননি, আপনি ধান করে কি দিয়ে দিলেন? তাহলে আপনি এই যে আমরা যেটা বলতেছিলাম ইলেকশন আপিলের দিন থেকে আপনি একদিকে ঝুলে গেছেন, এবং বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে, আমি বলবো হেরে গেছে বলবো না, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে 2025-এ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কে ক্ষমতায় আসতেছে। সো আমার ভোটে বোধ আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট। যখন আমার মানে আমরা বুঝবো না আপনারা বিবাদী কাকে করবেন? আগে Deep state কে নির্বাচন এসে? কমিশন, রিটার্নিং অফিসার সবাইকে বলছে। ইলেকশনে তো বলে দিল কিন্তু তারা তো নির্বাচন কমিশন, ডিপ স্টেট যদি ভূমিকা রাখে নির্বাচন কমিশনের উপর, নির্বাচনকে ছুটা জগন্নাথ ছিল কার ইশারায়? তো তারা আসবে না মামলায়? একটা অনুষ্ঠান আপনি দেখেন, আপনার এই অনুষ্ঠানটা কার প্রযোজনা হচ্ছে? সিটি গ্রুপ কেউ আছে এখানে? নাই, আমি আর আপনি আছি। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কার? সিটি গ্রুপের সোজা। কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ নাই এটার উপরে, মানে আমরা কি কথা বলবো না বলবো কোনো রকম নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ নাই বোন, এটা কিন্তু লাইভ হচ্ছে, তাই না? ওটাও আমরা ভোট যতক্ষণ 4টা পর্যন্ত দিয়েছি ততক্ষণ তার নিয়ন্ত্রণ সে দেখায়নি, 4টার পরে নিয়ন্ত্রণ দেখাইছে। যেমন এটা কে দেখালো? মানে মামলায় তো আপনি বিবাদী রাখবেন, একটা বায়বীয় বিবাদী তো থাকতে পারবে না, তাই না? বাইরে বিবাদী রাখা হচ্ছে না। ডিপ স্টেট তো কোনো বিবাদী হবে না, ডিপ কোনোদিন কোথাও হয় না। পাসিং রিমার্কস করবেন, Yes. টক শোতে বলবেন, কিন্তু আদালতে যে এটা বলবেন না। এবং আদালতের যারা জাজেস আছেন তারা ডিপ স্টেট বলার সাথে বলবেন যে ওটা তো আমাদের কনসার্ন না, ওটা আমার পিটিশনেও থাকবে না। কিন্তু আমরা জানি যে কিন্তু তাহলে তো মূল জায়গায় আপনারা যাবেন না, যে আসলে কে করলো? ছোট জগন্নাথকে ধরে নিয়ে আসবেন, মেইন যারা করলো তাদের। ছোট জগন্নাথকে নিয়ে আসে, আপনি যখন সাক্ষী দিবেন তখন এটা আগেও হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরের সিট যখন বাতিল হয়েছে তখনই আসছে যে কে কাকে তাকে এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো, কেন সেই ম্যানিপুলেশন গুলো করলো। আপনি একটা জিনিস সবসময় কিছু জিনিস বায়বীয় জিনিস কিছু থাকবেই, এটাকে আপনাকে এই যে টক ভাই যেটা বললো, এই যে দেখেন সব কথা আমরা টক শোতে যত কথা বলতো আদালতে তা বলতো, আর এই ডিপ স্টেটের কথা কেন আমরা বলবো? এটা এই কারণে বললো আমার ভাগ্য নির্ধারণ আমি করতেছি না, আমার ভাগ্য আরেকজন নির্ধারণ করে, যেটাই হচ্ছে যে জন্য জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করা দরকার, যাতে আমার ভাগ্য আমি নির্ধারণ করতে পারি। সেটা আমার ক্ষেত্রে না, সারা পৃথিবীর ক্ষেত্রে। আপনি একটা জিনিস দেখেন, খেলে আমাকে একটা জিনিস বলেন তো, যে আপনি এই মুক্তবাজার অর্থনীতিতে কার সাথে ব্যবসা করবেন আর না করবেন সেটা আরেকটা দেশ নির্ধারণ করে দেয় কিভাবে? তার মানে এগুলো কি কোনো উত্তর আছে? যে ভাই একটু আগে বললো না যে ইরাকের কথা, হ্যাঁ ইরাকের বিশেষ না, আমরা সাদ্দামের পক্ষে, আমরা ছোট, আমরা তো খুব ছোট, আমরা তো মিছিল করছি, কিন্তু ইরাকের ভাগ্য কি ইরাকের মানুষের হাতে ছিল না? লিবিয়ার ভাগ্য কি লিবিয়ার মানুষের হাতে ছিল? কখনো থাকেনি। ইথিওপিয়ার মানুষের হাতে ছিল না। এখন আমাদের ভাগ্য কার হাতে? তাহলে ওই জন্য রুট, আমার মানে আমার বোন এই সিরিয়ালটা দেখছেন অনেক আগে, একটা রুট বলে একটা টিভিতে খুব সুন্দর একটা সিরিয়াল দেখাইছিল, এবং সেটাতেই দেখানো হয় হ্যাঁ, এবং কিভাবে কালো মানুষগুলো যে কিভাবে কালোদের রাইট। এবং তারপরে আরেকটা জিনিস দেখেন যে আপনি আব্রাহাম লিঙ্কনের যে ছবিটা সাউথ আর নর্থ আমেরিকার, যখন ওখানেও দেখবেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন আমার আপনার হাতে ছিল না। আমার আপনার এই ডিপ স্টেটের কথা বললাম, এটা নিয়ে এই জন্যই কথা বলতে হচ্ছে যে আমার আপনার ভাগ্য নিয়ে একজন নির্ধারণ করতেছে আলাদা মিটিং করে, তারপরে সেটা কি হচ্ছে ফল প্রকাশ হয়েছে, 2008-এও হলো, এবার হলো। তার মানেটা কি? আমি আপনি ভোট দিচ্ছি 4টা পর্যন্ত ঠিকই, কিন্তু আমার আপনার ফলাফলে হচ্ছে না। এবং আর একটা জিনিস, এই মামলাগুলো করছে, আমি প্রতিটা ক্লায়েন্টকে বলছি 5 বছরে এই মামলাগুলো শেষ হবে কি নলে আল্লাহ নোস, 5 বছরের মধ্যে এই কাম শেষ হয়ে যাবে, মামলার কোনো কার্যকারিতা নেই, মামলা ফিটাইল হয়ে যাবে, কারণ আপনি ওই পর্যন্তই যাচ্ছেন। যেমন আমরা যেমন দেখছি কি যে 165 জনের মতো ঋণ খেলাফি, ব্যাংক এসে বলতেছে আপিলের সময় না ওনারটা রিশিডিউল হয়ে গেছে, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আজকের মতো শেষ করব, কিন্তু ওইটা একটু বুঝতে পারলাম না। এর আগে আমি আমার আরেকটা অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও এই ডিপ স্টেটের কথা বলেছিলেন, তখন আমি জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে আসলে ডিপ স্টেট কারা। মানে আমরা কি শুধু বায়বীয় উপরেই ভাসবো যে আচ্ছা ডিপ স্টেট আছে, মানুষও খুব বলে ডিপ স্টেট, কিন্তু কারা এটা আমরা বুঝবো না কখনো যে কারা আছে ডিপ স্টেটে? আছে, সেটা যাদেরকে বলতেছি তারা, যারা আমার ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা গত 15 বছরে চাই না আমি নিজের পায়ে দাঁড়াই, খালি তারা না, যারা আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে তারা কারা। যেমন আমি ছোটবেলা থেকে একটা শুনছিলাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এটা আমি যখন বামফ্রন্ট করতাম তখন আমরা এই স্লোগানটা খুব আমাদের ছিল যে সবসময় এই স্লোগানটা। আবার ঠিক একই রকম আমেরিকান সাম্রাজ্যবাদের কি হোক সেটা আমরা চাইছি, মুর্দাবাদ বলতাম। সো আপনাকে একটা